আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ফ্রেমিং অফ ইস্যু বা বিচার্য বিষয় গঠন নিয়ে আলোচনা করব। দ্য কোড অফ সিভিল প্রসিজারের অর্ডার 14তে এটি তুলে ধরা হয়েছে। ডিফেন্ডেন্ট যখন রিটেন স্টেটমেন্ট দাখিল করল, তখন কোর্ট পার্টিদ্বয়কে এডিআর এর মাধ্যমে সিপিসির সেকশন 89A এর আন্ডারে যে এডিআর প্রসেস উল্লেখ রয়েছে, এই এডিআর এর মাধ্যমে তাদের সমাধান করার জন্য বলবে। যদি এডিআর এর মাধ্যমে বা অন্য কোনোভাবে সমাধান করা সম্ভব না হয়, তখন কোর্ট ইস্যু ফ্রেম করবে। জেনারেলি কোর্ট রিটেন স্টেটমেন্ট দাখিলের 15 দিনের মধ্যে অথবা ফার্স্ট হিয়ারিং এর 15 দিনের মধ্যে, এই দুইটার মধ্যে যেটা পরে ঘটে এই সময়ের মধ্যে ইস্যু ফ্রেম করবে। যখন প্লেনটিফ কোনো ম্যাটেরিয়াল প্রপোজিশন বা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট স্বীকার করবে এবং ডিফেন্ডেন্ট এটাকে ডেনাই করবে, তখনই ইস্যু গঠনের প্রশ্ন অ্যারাইজ করে। সাপোজ প্লেনটিফ দাবি করলো যে তাকে তার প্রপার্টি থেকে আনলফুলি ডিসপোজেসড করা হয়েছে এবং ডিফেন্ডেন্ট ক্লেম করলো যে তাকে এভাবে আনলফুলি ডিসপোজেসড করা হয়নি। এখন এখানে প্লেনটিফ একটা বিষয় স্বীকার করছে এবং ডিফেন্ডেন্ট এটার বিরোধিতা করছে। বিষয়টি হচ্ছে যে প্লেনটিফকে আনলফুলি ডিসপোজেস করা হয়েছিল কিনা। তাহলে এখানে ইস্যু গঠন করার সময় ইস্যু হবে whether plaintiff has been dispossessed or not। অর্থাৎ ইস্যু হচ্ছে এমন একটা বিষয় যেটার উপর মামলার জাজমেন্ট ডিপেন্ড করে। দুই পক্ষের মধ্যে যেটা নিয়ে ডিসপিউট, যে বিষয়টি নিয়ে ডিসপিউট, এটাই হচ্ছে ইস্যু। আর ইস্যু দুই প্রকারের, ইস্যু অফ ফ্যাক্ট অ্যান্ড ইস্যু অফ ল। কোর্ট ইস্যু ফ্রেমিং এর সময় কিছু বিষয় সামনে রেখে ইস্যু ফ্রেম করবে, যেমন পার্টিরা যেসব বিষয় অন ওথ বা শপথের মাধ্যমে উত্থাপিত করে, এরপরে প্লিডিং অর্থাৎ প্ল্যান্ড এবং রিটেন স্টেটমেন্ট, এরপরে ইন্টারোগেটরিজ অর্থাৎ অর্ডার 11 আন্ডারে যে ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন আমরা দেখেছি, সেখানে ইন্টারোগেটরির মাধ্যমে যে প্রশ্ন উত্তর দেওয়া হয়, এই প্রশ্ন উত্তরগুলো সামনে রাখবে। এরপরে পার্টিরা যেসব ডকুমেন্ট হাজির করে, এই বিষয়গুলো সামনে রেখে কোর্ট ইস্যু ফ্রেম করবে। এরপরে কোর্টের কাছে যদি মনে হয় যে কোনো উইটনেসকে এক্সামিন করা ছাড়া বা কোনো ডকুমেন্ট ইন্সপেকশন ছাড়া ইস্যু গঠন করা সম্ভব না, এরকম ক্ষেত্রে কোর্ট সর্বোচ্চ 15 দিনের জন্য ইস্যু ফ্রেমিং অফ রেখে এই পার্সনদের হাজির হওয়ার জন্য সমন দিবে বা ডকুমেন্টগুলো হাজির করার জন্য সমন দিবে। এরপরে যখন কোনো স্যুটে ইস্যু অফ ল এবং ইস্যু অফ ফ্যাক্ট দুইটাই থাকবে এবং কোর্টের কাছে মনে হবে যে প্রথমে ইস্যু অফ লটা ডিটারমাইন করা উচিত, এরকম ক্ষেত্রে কোর্ট শুধুমাত্র ইস্যু অফ লটা ডিসপোজ করার পরে ইস্যু অফ ফ্যাক্টের দিকে অগ্রসর হতে পারেন। ফর এক্সাম্পল, একজন প্লেনটিফ দাবি করলো যে তাকে জমি থেকে বেদখল করা হয়েছে বেআইনিভাবে এবং সে এটা কোর্টের কাছে আবেদন করলো যে তার যে রেমেডি রয়েছে সেটা তাকে প্রোভাইড করা হোক, তাকে তার পজিশন ফিরিয়ে দেওয়া হোক। এমত অবস্থায় ডিফেন্ডেন্ট এসে বলল যে পার্টিকে আনলফুলি ডিসপোজেস করা হয়নি, প্লাস পার্টির যে স্যুট এটা তামাদি দ্বারা বাড়িত। এখন এখানে দুইটি
ইস্যুই বিদ্যমান, ইস্যু অফ ল এবং ইস্যু অফ ফ্যাক্ট। ইস্যু অফ ল হচ্ছে যে মামলাটি কি তামাদি দ্বারা বাড়িত কিনা, আর ইস্যু অফ ফ্যাক্ট হচ্ছে যে প্লেন্টিফকে ইললিগালি ডিসপোজেস করা হয়েছিল কিনা। এখন এই দুইটার মধ্যে কোর্ট ইস্যু অফ ল অর্থাৎ প্লেন্টিফকে যে ডিসপোজেস করা হয়েছিল, ডিসপোজেস হওয়ার পরে তাকে 6 মাসের মধ্যে স্যুট ফাইল করতে হবে। সে এই 6 মাসের মধ্যে স্যুট ফাইল করেছে কিনা, অর্থাৎ তামাদি দ্বারা বাড়িত কিনা তার এই স্যুটটা, এটা প্রথমে ডিটারমাইন করতে পারে। এরপরে যদি দেখা যায় যে তামাদি দ্বারা বাড়িত, তাহলে এটা কোর্ট ডিসমিস করে দিতে পারে। এবং যদি দেখা যায় যে তামাদি দ্বারা বাড়িত না, তাহলে এটা চলমান রেখে প্লেন্টিফকে ইললিগালি আনলফুল ম্যানারে ডিসপোজেস করা হয়েছিল কিনা এটা ডিটারমাইন করবে। কোর্ট যদি যথাযথ মনে করে তাহলে ডিক্রি পাসের আগে যে কোনো সময় ইস্যু অ্যামেন্ড করতে পারে বা অ্যাডিশনাল ইস্যু ফ্রেম করতে পারে। এমনকি যদি কোর্টের কাছে মনে হয় যে কোনো ইস্যু রংফুলি ফ্রেম করা হয়েছে, তাহলে এই ইস্যু স্ট্রাইক আউট বা বাদ দিতে পারে। এরপরে পার্টি দ্বয় যদি কোনো ইস্যু অফ ফ্যাক্ট বা ইস্যু অফ ল এর ওপর অ্যাগ্রি হয়, তাহলে এই অ্যাগ্রিমেন্টের উপর ভিত্তি করে কোর্ট জাজমেন্ট ডিগ্রি দিতে পারে। যেমন প্লেন্টিফ দাবি করলো যে ডিফেন্ডেন্ট তার 1 শতক জমি তার নিজের দখলে রেখেছে, অর্থাৎ জমিটার টাইটেল আছে প্লেন্টিফের কিন্তু দখলে আছে ডিফেন্ডেন্টের। এবং আরেকটি দাবি করলো যে প্লেন্টিফের যে জমি 1 একর জমি, এটা ভুলভাবে ডিফেন্ডেন্টের নামে রেকর্ড হয়েছে, তার নামে খতিয়ান তৈরি হয়েছে। এখন এখানে দুইটি ফ্যাক্টের মধ্যে প্রথমটি হচ্ছে যে ডিফেন্ডেন্ট প্লেন্টিফের 1 শতক জমি দখলে রেখেছে। এখন প্লেন্টিফ এবং ডিফেন্ডেন্ট উভয়ে অ্যাগ্রি হলো যে 1 শতক জমি ডিফেন্ডেন্টের দখলে আছে, টাইটেলটা প্লেন্টিফের। তাহলে কোর্ট এই অ্যাগ্রিমেন্টের উপর ভিত্তি করে এই 1 শতক জমি ডিফেন্ডেন্টকে প্লেন্টিফের কাছে ফেরত দেওয়ার জন্য বলতে পারে। এবং যে আরেকটি দাবি যে 1 একর জমি ভুলভাবে ডিফেন্ডেন্টের নামে রেকর্ড হয়েছে, এটার জন্য মামলার ইস্যু ফ্রেম করে প্রসিডিং কন্টিনিউ করতে পারেন। কারণ তারা এটা অ্যাগ্রি হয়নি বা ডিফেন্ডেন্ট এটা মেনে নেয়নি যে 1 একর জমি ভুলভাবে তার নামে রেকর্ড হয়েছে, কিন্তু 1 শতক জমি যে তার দখলে আছে আর টাইটেল আছে প্লেন্টিফের, এটা উভয়ই অ্যাগ্রি হয়েছে। এরপরে ফাইনালি ইস্যু গঠনের 120 ডেজের মধ্যে কোর্ট ফাইনাল হিয়ারিং এর জন্য দিন ফিক্সড করবে। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.